হ্যালো বন্ধুরা, আমি শেখগন্ডেল। আপনারা সকলেই জানেন এটা আমাদের নতুন চ্যানেল সেভেন সেন্স অফ ক্রিকেট, আর্টিস্টিক সেভেন সেন্সেরই শাখা বলতে পারেন আপনারা। ক্রিকেট নিয়ে এখানে আলোচনা হবে। অলরেডি আমরা দুটো ভিডিও করে ফেলেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন। একটা টিম ইন্ডিয়া নিয়ে, একটা আইপিএল 2025-এর এপিসোড 1, যেখানে আমরা টিম কেকেআরকে নিয়ে আলোচনা করেছি। আজকে আইপিএল 2025-এর এপিসোড 2-তে আমরা আলোচনা করব চেন্নাই সুপার কিংসকে নিয়ে, যারা 5বার ট্রফি জিতেছে। 5বার। সিএসকে 15 বার আইপিএলে পার্টিসিপেট করেছে, 15 বারের মধ্যে 12 বার তারা প্লে অফসে গেছে, এবং যে 3টে সিজনে তারা প্লে অফসে যেতে পারেনি, সেই 3টে সিজন কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট 5 বছরের মধ্যে এসছে। এটাও কিন্তু মাথায় রাখবার মতন বিষয়। তবে 15 বারের মধ্যে 12 বার এই যে রেকর্ডটা, এটা অক্ষুণ্ণ থেকে যাবে বোধহয় চিরকাল। কারণ এই রেকর্ডটা অ্যাচিভ করা, টাচ করা, এটাকে সত্যি বলতে অন্য কোনো টিমের পক্ষে ভবিষ্যতে সম্ভব হবে কিনা আমরা কেউ জানি না। মানে এটা একটা এমন রেকর্ড যেটা দেখে মনে হয় যে পসিবল নয়। আইপিএল যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, এই ধারাবাহিকতা সত্যি বলতে পসিবল নয়। চেন্নাই সুপার কিংস তারা নিজেরা আপকামিং 15খানা বছরে 12 বার তারা প্লে অফস করতে পারবে কিনা সেটা নিয়েই ডাউট রয়েছে। সেটাই সম্ভব নয় সত্যি বলতে। এটা এরকম একটা রেকর্ড। তাহলে এই টিমটার লেগাসি কি বুঝতে পারছেন? এবার এই টিমটার অ্যাকচুয়ালি 2024 থেকে 25-এ ট্রানজিশনটা কিরকম কি হলো, অকশনটা তাদের কিরকম কি গেছে, প্লেইং 11 তাদের কি হবে, তাদের কি কি কনসার্নস রয়েছে, যাবতীয় নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সবার আগে ট্রানজিশনটা নিয়ে কথা বলি। আমার মতে চেন্নাই সুপার কিংসের কিন্তু অকশনটা দুর্দান্ত গেছে, ব্রিলিয়ান্ট, ওয়ান অফ দ্য বেস্ট। সবকটা ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আমি বলছি অকশনে যারা সব থেকে ভালো করতে পেরেছে তাদের লিস্টে কিন্তু খুব টপে থাকবে চেন্নাই সুপার কিংস। শুধুমাত্র তারা দীপক চাহারকে তুলতে পারেনি, এছাড়া তুষার দেশপান্ডেকে তারা তুলতে পারেনি। যে দুটো প্লেয়ারকে তারা হয়তো টার্গেট করছিল, কিন্তু শেষ অবধি তারা তুলতে পারেনি। একটা প্লেয়ার চলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সে, আর একটা প্লেয়ার রাজস্থান রয়্যালসে চলে গেছে। আপনারা সকলেই জানেন। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি দীপক চাহার না থাকাটা চেন্নাই সুপার কিংসের জন্য বিশাল বড় যে একটা ইম্প্যাক্টের কারণ হবে, খুব প্রবলেম ক্রিয়েট করবে আমার মনে হয় না। তুষার দেশপান্ডের জন্য কি প্রবলেম হবে, কি কনসার্ন হবে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আসছি। তবে এই দুজন ছাড়া আপনারা যদি দেখেন, অসাধারণ একটা অকশন, দুর্দান্ত তারা টিম বানিয়েছে, যেখানে প্রচুর অলরাউন্ডার্স রয়েছে। তাদের হোম গ্রাউন্ড চেন্নাইকে মাথায় রেখে তারা প্রত্যেক বছর প্রত্যেকটা অকশন তারা করে, প্রত্যেকবার তারা টিম বানায়। এইবারও তারা সেটা করেছে, কিন্তু এবছর সেটা করতে তারা প্রায় 100% সফল হয়েছে। কেন কথাটা বলছি আমি ডিটেলসে পরবর্তীতে আসবো। এখানে বলতেই হবে যে ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্রর মতন প্লেয়ারকে, বা ইনফ্যাক্ট রাহুল ত্রিপাঠীকেও তারা অ্যাকচুয়ালি যে দামে পেয়ে গেছে, সেটা কিন্তু সত্যি ইমপ্রেসিভ। এই দামে এই প্লেয়ারগুলোকে পাওয়া, ডেভন কনওয়ে যে পরিমাণে রান মেরেছে, তারপর তার যে দাম বেশি ওঠেনি, একটা রিজনেবল প্রাইসে, তার যা স্ট্যাটিস্টিক্স সেই অনুযায়ী বলবো রিজনেবল প্রাইসে কিন্তু সিএসকে তাকে পেয়ে গেছে। রচিন রবীন্দ্র আইপিএলে গত বছর ভালো পারফরমেন্স দেয়নি, সেটা আলাদা কথা, কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে সে কি পারফরমেন্স দিচ্ছে, তার কি ক্যালিবার রয়েছে, তার কি স্কিল অ্যাজ আ ব্যাটসম্যান, আমরা সকলে জানি। তার পরবর্তীতে ওরকম একটা টাকাতে আপনি ওরকম একটা প্লেয়ার তুলে নিতে পারছেন, আপনার টিমটা যে সলিড দেখাবে সেটা বলাই বাহুল্য। 11 নিয়ে যদি কথা বলি, ডেভন কনওয়ের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড় অবভিয়াসলি থাকবে। গায়কোয়াড় কিন্তু রচিন রবীন্দ্রকে নিয়ে কিন্তু নামবে না ওপেন করতে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। ডেভন কনওয়ের সঙ্গে তার যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, ওপেনিং পেয়ার হিসেবে যত রান তারা করতে পেরেছে 2023-এ, যেভাবে তারা আইপিএল দিয়েছে, দুজনে এত অসাধারণ ব্যাটিং করেছে, তারপর অন্য কোনো রকম চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই দুজনই ওপেন করবে সিএসকের হয়ে। এবং সব থেকে বড় কথা, পার্সোনাল লেভেলে কিন্তু সম্পর্ক রয়েছে ডেভন কনওয়ের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়ের, যেটা কিন্তু অসাধারণ। এই দুজনই একসঙ্গে ব্যাট করতে নামবে। 3 নম্বরে থাকবে রচিন রবীন্দ্র, 4 নম্বরে থাকবে রাহুল ত্রিপাঠী। হি ইজ আ ভেরি সিএসকে গাই। এত বছর সিএসকে হয়ে কেন খেলেনি, কেন সিএসকে টার্গেট করেনি, আমি সত্যি বলতে জানি না। কিন্তু এই প্লেয়ারটা আমার প্রচণ্ড পছন্দের, রাহুল ত্রিপাঠী। হায়দ্রাবাদে সে খেলেছে, তার আগে কেকেআরে খেলেছে, কেকেআরে তো অসাধারণ পারফরমেন্স দিয়েছিল। কেন কেকেআর ছেড়ে দিয়েছিল সত্যি বলতে আমি জানি না। ইডেন গার্ডেন্সে দুর্দান্ত খেলতো প্লেয়ারটা। এই প্লেয়ারটার হাতে কিন্তু স্ট্রোক রয়েছে, শট রয়েছে, প্রচণ্ড তাড়াতাড়ি রান করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি চিপক সেরকম গ্রাউন্ড নয় যেটা রাহুল ত্রিপাঠীর যে একটা স্বভাবজাত যে ব্যাটিং, সেটাকে কোথাও একটা স্যুট করবে। যদি আমার মতে চিপকে যেরকম কন্ডিশন থাকবে, যেরকম পিচ নর্মালি দেওয়া হয়, স্পিনিং ট্র্যাকস থাকে, সেটা কিন্তু কোথাও একটা রাহুল ত্রিপাঠীকে অ্যাডাপ্ট করে নিতে হবে, এবং সেটা সে করতে পারবে বলে আমার বিশ্বাস। দেখা যাক, বাকিটা ভবিষ্যৎ বলবে। 5 নম্বরে থাকবে শিবম দুবে, স্পিনার কিলার শিবম দুবে, এবং 6 নম্বরে থাকবে রবীন্দ্র জাদেজা। 6 নম্বরে ডেফিনেটলি জাদেজা থাকবে, 7 নম্বরে স্যাম কারান, 8 নম্বরে MS ধোনি, 9 নম্বরে হোম বয় রবিচন্দ্রন অশ্বিন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে 10 নম্বরে থাকবে নূর আহমেদ, যাকে সিএসকে বেশ অনেকটা দাম দিয়ে কিনেছে। এটা কোথাও একটা আনপ্রেডিক্টেবল বাই ছিল, কিন্তু যদি আপনি চেন্নাইতে 7টা ম্যাচ খেলা হবে হোম গ্রাউন্ডে, হোম ম্যাচ 7খানা, সেটা মাথায় রেখে নূর আহমেদের এই যে পিকটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, দুর্দান্ত একটা বাই এখানে চেন্নাই টিমের জন্য। এবং 11 নম্বরে থাকবে খালিল আহমেদ। সিরানা ডেফিনেটলি থাকবে এখানে সাবস্টিটিউট হিসেবে, অর্থাৎ আপনারা ভালো করে ভেবে দেখুন, ত্রিপাঠী
তার সঙ্গে সঙ্গে ডেভন কনওয়ে, তার সঙ্গে সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়, এই তিনজন পিওর ব্যাটসম্যান। এছাড়া ধোনি রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান। এই চারজন বাদ দিয়ে দিলে একজন ক্যাপ্টেনের কাছে, ঋতুরাজের কাছে 8খানা বোলিং অপশন থাকছে, যার মধ্যে 5জন অলরাউন্ডার, 3জন পিওর বোলার। এবং এই টিমটা নিয়ে যদি আপনারা ভেবে দেখেন 9 অব্দি ব্যাটিং থাকছে, নূর আহমেদ বাদ দিয়ে দিন, খালিল আহমেদ বাদ দিয়ে দিন, তার আগে অব্দি ব্যাটিং থাকছে। ধোনিও কিন্তু 15 বলে 30 যে করতে পারে, 15 বলে 35 যে করতে পারে, সেটা কিন্তু গত বছর সে দেখিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট সে 10 বলে 24-25 তো করতে পারি। পয়েন্ট টু বি নোটেড, ধোনি আর আগের মতন ফিট নেই। ধোনি ক্যামিওই খেলবে, নিচেই ব্যাটিং করবে, জাস্ট অন্যরা যদি ফেল করে তবেই নামবে, আদারওয়াইজ ব্যাটেই নামবে না। এটা মাথায় রেখে কিন্তু আমি পুরো আলোচনাটা করছি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে পাথিরানা যদি আজকে সফল না হয়, কথার কথা আমি ধরে নিচ্ছি, তার যদি খুব একটা ভালো বছর নাও যায়, তাহলে কিন্তু চেন্নাই তাকে ব্যাক করবেই। 14টা ম্যাচ খেলবেই, প্রচুর রান খেলেও পাথিরানা খেলবেই। এটা সিএসকে ব্র্যান্ড অফ ক্রিকেট। যদি তাদের সফল প্লেয়ার যে তাদেরকে ডেলিভার করেছে অন্যান্য বছরে, তার যদি একটা বছর খারাপ যায়, তাহলেও তাকেই কিন্তু 14টা ম্যাচ খেলানো হবে। এই জিনিসটা আমরা শেন ওয়াটসনের মতন প্লেয়ারের সঙ্গে হতে দেখেছি, এবং তাছাড়া আরও অন্যান্য অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এবং পাথিরানা যদি কথার কথা চোট খেয়ে যায়, যদি সেটা হয়, আবারও বলছি, চেন্নাইয়ের বিশাল বড় ট্রাভেল হবে। যদি সেটা হয়ে যায়, তাহলে ন্যাথান ইলিস কিন্তু সেখানে কোথাও একটা রিপ্লেসমেন্ট হিসেবে মজুত রয়েছে। পাথিরানার রিপ্লেসমেন্ট নেই, ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, ডেফিনেটলি পাথিরানার মতন স্কিলফুল বোলার হয়তো আর নেই, কারণ কথার কথা পারফরমেন্স না দিতে পারলে জেমি ওভারটন কিংবা তার সঙ্গে সঙ্গে রয়েছে বিজয় শঙ্কর, এই দুজন রিপ্লেসমেন্ট হিসেবে থাকছে কারানের। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন রাহুল ত্রিপাঠীর দিকে, সে যদি পারফরমেন্স না দিতে পারে, তার বদলে দীপক হুড্ডা মজুদ থাকছে, যেও খারাপ প্লেয়ার নয়, পোটেনশিয়াল রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি তার কিছু বছর ভালো যায়নি, সে কিরকম কি পারফর্ম করবে সেটাকে নিয়ে একটা ডাউট থাকবেই, কিন্তু রিপ্লেসমেন্ট অ্যাটলিস্ট মজুত রয়েছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্পটে। আজকে আপনারা দেখে নিন, খালিল আহমেদ, সে যদি পারফরমেন্স না দিতে পারে, তার জায়গাতে মুকেশ চৌধুরী রয়েছে, যে সিএসকের হয়ে অলরেডি খেলেছে। সেই বছর সিএসকের ওভারঅল পারফরমেন্স টিম হিসেবে খুব খারাপ ছিল। তো মুকেশ চৌধুরী কিন্তু সেই বছর কোথাও একটা আশার আলো ছিল, যদিও গত বছর সে একটাই ম্যাচ খেলেছিল এবং সেখানে হায়দ্রাবাদের অভিষেক শর্মা তাকে একেবারে ধুয়ে দিয়েছিল। পরে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তাকে আর বলেই আনতে পারেনি। সেটা কোথাও একটা ট্রাভেল করবে মুকেশ চৌধুরীকে, কিন্তু মুকেশ চৌধুরীকে বুঝতে হবে সেই একটা ওভার দিয়ে সে যেন নিজেকে ডিফাইন না করে অ্যাজ আ প্লেয়ার। তার যে পোটেনশিয়াল রয়েছে সেদিকে তাকে তাকাতে হবে, তাহলে কিন্তু সে একজন বেটার প্লেয়ার অবভিয়াসলি হতে পারে। তার মধ্যে কিন্তু আমি স্কিল দেখেছি। এছাড়া অনশুল কম্বোজ রয়েছে, যেও কিন্তু অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিতেই পারে। তার কিন্তু ডোমেস্টিক সিজন ভীষণ ভালো গেছে। সঙ্গে সঙ্গে নাগারকোটি রয়েছে, যে ফিল্ডার হিসেবেও ভীষণ ভালো, শুধুমাত্র বোলিং করে তা নয়, কেকেআর হয়ে আপনার তাকে বল করতে দেখতে পেয়েছেন এক বছর। তার সঙ্গে সঙ্গে আপনারা আন্ডার 19-এ তার পারফরমেন্স সম্পর্কে সকলেই অবগত। তো খুব ব্যালেন্স সাইড দেখাচ্ছে, মানে একটা খালিল আহমেদ বোলার, তার বদলে আরও 3টে বোলার রেডি রয়েছে প্রত্যেকটা স্পটে। এই জিনিসটা হয়েছে, সিএসকে দুর্দান্ত অকশন করেছে, আদারওয়াইজ সত্যি বলতে এটা পসিবল নয়। সব থেকে বড় কথা, এতগুলো অলরাউন্ডার মজুদ থাকা এবং নিজের হোম গ্রাউন্ডকে মাথায় রেখেই যে টিম করাটা, চেন্নাই সুপার কিংস এটা যতটা ভালোভাবে করতে পেরেছে অকশনে ওভার দিয়ে, শুধুমাত্র যে এই বছর করতে পেরেছে তা নয়, এটা তারা করেই আসছে। তারা কিন্তু চেন্নাই সুপার কিংসের যে হোম গ্রাউন্ড চিপক, সেটাকে মাথায় রেখে কিন্তু টিম করে এবং সেটা তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যায়। যে প্লে অফসটা তারা মেক শিওর করে, এটা করার কায়দাটা কিন্তু এটাই। এবং চেন্নাই যেটা আরও একটা জিনিস ভালো, যেটার জন্য ওভার দি ইয়ার্স ওরা এত বেশি সফল একটা ফ্র্যাঞ্চাইজি, যে সমস্ত প্লেয়ারদেরকে ওরা আনে, সেই সমস্ত প্লেয়ারদেরকে খুব হোমলি একটা অ্যাটমসফিয়ার নেয়। এক কথায় বললে, বাংলাতে বললে, খুব সহজে তারা আপন করে নিতে পারে। মানে একটা প্লেয়ারকে ধরুন আনা হচ্ছে রাহানে, একটা প্লেয়ারকে ধরুন আনা হচ্ছে উথাপ্পা, একটা প্লেয়ারকে ধরুন আনা হচ্ছে মঈন আলী। আপনারা ভেবে দেখুন, এক বছর মঈন আলীকে 3 নম্বরে খেলিয়ে তার থেকে রান বের করে এবং ভালো স্ট্রাইক রেটে বের করে চ্যাম্পিয়ন হয়েছে এই টিমটা। মঈন আলীকে 3 নম্বরে খেলিয়ে আইপিএল এখন যে জায়গাতে গিয়ে পৌঁছেছে মঈন আলী, সত্যি মঈন আলী কি সেই যোগ্য প্লেয়ার যে অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে যাবে এবং দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল টিমে? আপনি ভেবে দেখুন, মঈন আলীকে প্রপার ব্যাটসম্যান হিসেবে ইউজ করা হয়েছে। এটা চেন্নাই বলেই সত্যি বলতে সম্ভব হয়েছে। মঈন আলী বল করেনি, এরকম অনেক ম্যাচ হয়েছে, তাকে ব্যাটার হিসেবে খেলিয়ে টুর্নামেন্ট জেতা হয়েছে। তার সঙ্গে সঙ্গে শেন ওয়াটসন, যে একজন অসাধারণ প্লেয়ার, কিন্তু তার কিন্তু আইপিএলে খুব একটা ভালো সময় যাচ্ছিল না, চেন্নাইতে গেল, দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দিল। তো এই জিনিসটা কিন্তু কোথাও একটা সিএসকে মেক শিওর করতে পারে। কিভাবে তারা করে, গড নোজ, ধোনি নোজ, অ্যান্ড অবভিয়াসলি কোচ স্টিফেন ফ্লেমিং নোজ। তার অবদান কিন্তু অস্বীকার করলে চলবে না। তো এতক্ষণ আমি যা যা আলোচনা করলাম, সেটা কোথাও একটা সিএসকে ম্যানেজমেন্ট, কোচ বা ধোনি, তারও ডেফিনেটলি ইনভলভমেন্ট রয়েছে। কোন প্লেয়ারকে কেনা হবে, কোন প্লেয়ারকে কেনা হবে না, সেই বিষয়গুলোতে সেখানটা কিন্তু খুব ভালো করতে পেরেছে চেন্নাই সুপার কিংস। তার মানে এটা নয় যে কোনো কনসার্নই নেই। প্রথম কনসার্ন, সিএসকের ওভার দি ইয়ার্স যারা তাদের ক্রিকেট ফলো করেছে খুব ভালো মতো জানবে, তারা কিন্তু লেজেন্ডারি সমস্ত ওপেনার্স পেয়েছে। সেটা মুরলি বিজয়ের সঙ্গে সঙ্গে মাইক হাসি হোক, মুরলি বিজয়ের সঙ্গে সঙ্গে হেডেন হোক, কালাম ডোয়েন স্মিথ হোক, কিংবা ওয়াটসন ফাফ হোক, কিংবা ফাফ ঋতুরাজ হোক, ঋতুরাজ কনওয়ে হোক, যে বছর ওপেনাররা ভালো পারফরমেন্স দিয়েছে, ওপেনিং স্ট্যান্ড দুর্দান্ত ছিল,
পার্টনারশিপ খুব ভালো হয়েছে, সেই বছর কিন্তু সিএসকে প্লে অফসে গেছে এবং শুধুমাত্র তাই নয়, অনেকবার কিন্তু ট্রফিও জিতেছে। তো এখানে ওপেনিং পার্টনারশিপটা কীরকম হবে? প্রথম কনসার্ন কনওয়ে ঋতুরাজ যেটা 2023-এ করেছে সেটা কি আরও একবার তারা করতে পারবে? যদি তারা করতে পারে আপনি নিশ্চিত থাকুন প্লে অফসে কেন টপ 2 পজিশনের মধ্যে কিন্তু সিএসকে এই যা টিম আছে, এই যা সেট আপ, যেরকম স্কোয়াড করতে পেরেছে, যেরকম প্লেইং 11 রয়েছে, সেখানে যেরকম অলরাউন্ডার রয়েছে, যদি ওপেনিং পার্টনারশিপ ক্লিক করে মানে হাইলি রিলাই করবে এখানে ঋতুরাজ এবং তার সঙ্গে সঙ্গে কনওয়ের উপরে। এই দুজন ডেলিভার করলে সিএসকে এবারে দাবিদার ট্রফি জিতবার। যদি না করে দেন হোয়াট? কথা একজন পারফর্ম করতে পারলো না, যেটা গত বছর হয়েছে। সিএসকে অ্যাভারেজ ক্রিকেট খেলেছে, জাস্ট ঋতুরাজ পারফর্ম করতে পেরেছে, উল্টো দিক থেকে সাপোর্ট পায়নি, ওপেনিং স্ট্যান্ড খুব খারাপ হচ্ছিল, রচিন রবীন্দ্র কিছু ডেলিভার করতে পারছিল না, তাকে চেঞ্জ করে অন্যদেরকে খেলানো হয়েছে, অন্যরা কিছু করতে পারেনি, সব মিলিয়ে কিন্তু একটা অ্যাভারেজ ক্রিকেট। কারণ একজন ওপেনার খেলেছে ঋতুরাজ গায়কোয়াড়, সে মাঝে মাঝে ফার্স্ট ডাউনেও খেলেছিল গত বছর, এবং সেটা যদি এবছর হয়ে যায় তাহলে প্রবলেম। তাহলে কিন্তু সিএসকে দেখবেন এত ভালো যে স্কোয়াড, যেটা অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট তাদেরকে সাজিয়ে দিয়েছে যে জাস্ট তোমরা এক্সিকিউট করো, সেই এক্সিকিউশনে গন্ডগোল হয়ে গেলে পুরোটা কেস খেয়ে যাবে। আর যদি দুজনই পারফরমেন্স না দেয় তাহলে তো রিয়েল ট্রাভেল আছে। 2 নম্বর কনসার্ন শিবম দুবে, যে মিডিল ওভার্সটা লাস্ট কয়েক বছর ধরে সিএসকে করে খুব ভালোভাবে সামলে দিয়েছে। প্রথমের দিকে স্পিনারদেরকে পরপর 2-3টে করে 6 মেরেছে এক ওভারে, দুর্দান্ত স্পিনার কিলার, একদম শুরুতেই বললাম। তার সঙ্গে সঙ্গে লাস্ট কয়েক বছরে কিন্তু ফাস্ট বোলারদেরকেও ইনফ্যাক্ট কিন্তু শর্ট পিচ ডেলিভারিতেও একটু বেটার হচ্ছে। আমি বলবো না যে এখনও শর্ট বল করলে একদম ট্রাভেলড হয় না, একদম উড়িয়ে দেয় না, এখনও শিবম দুবের প্রবলেম রয়েছে, কিন্তু বেটার কিন্তু সে হয়েছে। এবার দেখা যাক এই বছর সে কি করতে পারে না পারে। এই বছর কিন্তু ওই যে স্ট্র্যাটেজিটা যে মিডিল ওভার্সে দুবে এলে স্পিনার লাগিয়ে দাও, স্পিনার না লাগালে ফাস্ট বোলার আনলেও সে এখন মেরে দিচ্ছে, সেটা কি এবছরও ওয়ার্ক করবে? দুবে কি এবছর ডেলিভার করতে পারবে? না করতে পারলে কিন্তু প্রবলেম আছে। তার কারণ সেখান থেকেই কোথাও একটা 3 নম্বর কনসার্নটা চলে আসছে, জাদেজা এবং ধোনি, তাদের উপরে কিন্তু সিএসকে যে লোয়ার মিডিল অর্ডারটা সেটা হাইলি ডিপেন্ডেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে স্যাম কারান, আপনি কিন্তু স্যাম কারান, জাদেজা, ধোনি, আপনি কিন্তু আশা করতে পারেন না আপনার যদি প্রথম টপ 3-4টে ব্যাটসম্যান ওয়ার্ক না করে, ফেল করে, এমএস ধোনির সেই ফিটনেস নেই, আগের ধোনি আর নেই, লেটস বি অনেস্ট হিয়ার, আগের ধোনি আর নেই। এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজা, যার কিন্তু লাস্ট কয়েক বছরে স্ট্রাইক রেট প্রচণ্ড পরিমাণে কমে গেছে। এখনও আমি বারবার বলছি ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে 2027 ওয়ার্ল্ড কাপে কি কি কনসার্ন রয়েছে সেই নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কথাটা বলছিলাম, যেটা এই চ্যানেলের প্রথম ভিডিও, যে জাদেজা কিন্তু এখনো ক্রাঞ্চ সিচুয়েশন, মানে 1 ওভারে 18 বাকি, 1 ওভারে 16 বাকি, সেখানে কিন্তু জাদেজা ব্রিলিয়ান্ট, বা 2 ওভারে 28 বাকি, 2 ওভারে 32 বাকি, জাদেজা ব্রিলিয়ান্ট, 6 ওভারে 96 বাকি, এই পজিশনে আমি শিওর নই জাদেজাকে নিয়ে এই মুহূর্তে। 4 নম্বর কনসার্নটা রাহুল ত্রিপাঠী, সে সিএসকে সেটআপে নতুন। 1 নম্বর কথা, যদি বাই চান্স স্যুট না করে, সব প্লেয়ারের সব টিম কিন্তু স্যুট করে না। বেন স্টোকস চেন্নাই সুপার কিংসের হয়ে স্যুট করেনি। বেন স্টোকসকে যে কারণে সে কিন্তু ফিট হয়ে গেছিল, প্রথমের দিকে আনফিট হওয়ার জন্য বাদ দেওয়া হয়, অন্য প্লেয়ারকে খেলানো হয়, পরের দিকে ফিট হয়ে গেছিল, তারপরেও কিন্তু বেন স্টোকসকে আর অ্যাকচুয়ালি জায়গা দেওয়া হয়নি। এবং সে বছর কিন্তু সিএসকে বেন স্টোকসকে রিজার্ভ বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হয়ে গেছিল। বেন স্টোকসের মতন প্লেয়ারকে আপনি বসিয়ে দিচ্ছেন, এটা অন্য কোনো টিমের সত্যি বলতে সিএসকে বলেই সম্ভব, কিন্তু সেটা কিন্তু কোথাও একটা রাহুল ত্রিপাঠীর সঙ্গে হতে পারে যে ফিট করলো না, কোথাও একটা চেন্নাই গ্রাউন্ডটা, যে পিচটা, যে কন্ডিশনটা, যেটা কথা আগে বলছিলাম যে অ্যাডাপ্ট করে নেবে, আমার বিশ্বাস রয়েছে। বাই চান্স যদি না হয় তাহলে কিন্তু রিয়েল ট্রাভেল হয়ে দাঁড়াবে। কারণ শিবম দুবেকে কিন্তু তার কিন্তু অ্যাজ আ ব্যাটসম্যান লিমিটেশন রয়েছে, সে ডিস্ট্রাকটিভ হতে পারে কিন্তু তার লিমিটেশন কিন্তু রয়েছে। তো সেটা কোথাও একটা ধোনির লিমিটেশন রয়েছে, সে এখন বেশি বল খেলতে পারবে না, জাদেজা স্ট্রাইক রেট ইস্যু, সব কিছু মিলিয়ে এই যে মিডিল অর্ডারটা সিএসকের, সেটা কিন্তু ভালো হলে খুব ভালো, যদি ভালো না হয় তাহলে কিন্তু ট্রাভেলও ফেলতে পারে দলকে। রিয়েল কনসার্ন অকশনে যে জায়গাটা তারা ম্যাচ করতে পারেনি গত বছরের মতন, তারা চাহারকে নিতে পারেনি, দেশপান্ডেকে নিতে পারেনি, তার জায়গাতে কোথাও একটা এই বছর খেলবে খালিল আহমেদ, এবং তার সঙ্গে সঙ্গে স্যাম কারান বল করবে। স্যাম কারান অলরাউন্ডার, সেটা কোথাও একটা তাকে টিমে জায়গা করে দেবে। সিএসকে অলরাউন্ডারদেরকে সবসময় প্রেফার করে, চেষ্টা করে ম্যাক্সিমাম অলরাউন্ডার্স রাখার, যে কারণেই আজকের যে 11টা বেস্ট 11টা আমি সিএসকের যে স্ট্র্যাটেজি থাকে সেটাকে মাথায় রেখেই কিন্তু ডিজাইন করেছি। কিন্তু পারবে কি খালিল আহমেদ আর স্যাম কারান, দীপক চাহার আর তার সঙ্গে সঙ্গে তুষার দেশপান্ডে, স্পেশালি এখানে আমি তুষার দেশপান্ডের কথা বলবো। চাহার কিন্তু লাস্ট কয়েক বছরে ততটা ইমপ্রেসিভ নয় যতটা সিএসকের হয়ে প্রথম বছরগুলোতে ছিল। আমি এখানে দেশপান্ডের কথা বলবো, যে নিজের প্রথম বছরগুলোতে আবার ইমপ্রেসিভ ছিল না, কিন্তু যত বছর গেছে ডোয়েন ব্রাভো তাকে তৈরি করেছে কোথাও একটা। ওয়াইড ইয়র্কারগুলো সে যেভাবে ডেলিভার করতো পাতিরানার সঙ্গে সঙ্গে, হ্যাঁ ডেফিনেটলি কিছু ওভারে এদিক ওদিক মারও খেত, কিন্তু লাস্ট ইয়ার কিন্তু সে অ্যাকচুয়ালি অনেকটা বেটার হয়েছিল। যে বছর ট্রফি জিতলো লাস্টের আগের ইয়ার 2023-এ গুজরাটে, সেই অসাধারণ একটা ম্যাচ আহমেদাবাদে, আপনারা সকলেই জানেন। দেশপান্ডে কিন্তু সেই বছরটা প্রত্যেকটা ম্যাচেই অ্যাকচুয়ালি কিন্তু
কিন্তু অনেকটা বেটার করেছিল, প্রচুর উইকেট নিয়েছিল, তার ইকোনমি কোথাও একটা বেশি ছিল কিন্তু প্রচণ্ড উইকেট নিতে পেরেছিল, উইকেট টেকার সে কিন্তু, এবং সেটা কোথাও একটা গত বছরও সে করতে পেরেছিল, উইকেটস নিয়েছিল, সেই জিনিসটা কিন্তু কোথাও একটা সিএসকে মিস করবে। পাথিরানার সঙ্গে দেশপান্ডে কোথাও একটা স্যুট করে গেছিল সিএসকে, তারা নিজেদের মতন বানিয়ে নিয়েছিল প্লেয়ারটাকে, সেই জায়গাটা কিন্তু আবার নতুন করে কোথাও একটা তৈরি করতে হবে খালিল আহমেদকে। যদিও খালিল আহমেদ কিন্তু অনেক প্রো প্লেয়ার, আমি বলবো এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক বছর রয়েছে এই সার্কিটে এবং সে অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে, সে ইউজ টু এই পার্টিকুলার ডিস্ট্রাকটিভ কাইন্ড অফ ব্যাটিংয়ের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, যেটা আইপিএলে আমরা দেখতে পাই। সে যদি ডেলিভার না করে তাহলে কে করবে? তো সিএসকে পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাই বলতে পারি যে অ্যাকচুয়ালি কিন্তু ম্যানেজমেন্টের কাজ ম্যানেজমেন্ট অকশন টেবিলে করে দিয়েছে। অন পেপার ব্রিলিয়ান্ট একটা টিম, জাস্ট এক্সিকিউশনটা প্রপারলি হওয়া দরকার। ক্যাপ্টেনশিপ এখানে ঋতুরাজ গায়কোয়াড় কীরকম করছে তারপরে অনেক কিছু ডিপেন্ড করছে। ঋতুরাজ গায়কোয়াড় লাস্ট ইয়ার কিন্তু খারাপ ক্যাপ্টেন্সি করেনি এবং ধোনি কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছিল বিশাল, তা নয়, ধোনি কিন্তু ছেড়েই দিয়েছিল লাস্ট ইয়ারটা স্পেশালি, সেখানে ঋতুরাজ কিন্তু ইমপ্রেসিভ ছিল মোটামুটি আমি বলবো। এই বছর সে কীরকম করছে তারপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সে ভালো ক্যাপ্টেন্সি করলে এই টিম নিয়ে যেরকম অপশানস তার কাছে, স্পেশালি বোলিং অপশানস তার কাছে যেরকম অ্যাভেলেবেল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেরকম স্পিনার্স তার কাছে অ্যাভেলেবেল রয়েছে, অশ্বিন, জাদেজা, নূর আহমেদ, তার সঙ্গে সঙ্গে রাচিন রবীন্দ্র ঢুকে পড়ছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আপনার চেন্নাইতে 7টা ম্যাচ, আপনি স্পিনিং ট্র্যাক্স পাবেন, আপনি সেই অনুযায়ী অকশন করেছেন, আপনি আর কি চান? পাথিরানা অ্যাজ ইউজুয়াল ইম্প্যাক্টফুল থাকবে বলে আমার বিশ্বাস। ঋতুরাজ অথবা তার সঙ্গে সঙ্গে কনওয়ে, ইনফ্যাক্ট রচিন, কনওয়ে, ঋতুরাজ, এই তিনজনের মধ্যে যে কোনো দুজন খেলবে বলেই আমার বিশ্বাস। যে কারণে কিন্তু কোথাও একটা এই টিমটাকে, এই স্কোয়াডটাকে এক্সিকিউশন প্রপারলি হলে, কারণ আইপিএলে কিছু বলা যায় না, অনেক ভালো টিম সাফার করে, অনেক ভালো টিম ট্রাভেলে পড়ে যায়, কারণ অন পেপার ভালো দেখালো, যে জিনিসটা আমার বলতে খারাপ লাগছে কিন্তু ব্যাঙ্গালোরের সঙ্গে অনেক বছর হয়েছে, সেই জিনিসটা যে কোনো টিমের সঙ্গে যে কোনো বছর হয়ে যেতে পারে, কিন্তু এই টিমটা যদি কথার কথা না প্লে অফসে যায় তাহলে সেটার দায়টা কোথাও একটা ক্যাপ্টেনের উপরে বর্তায় এবং প্লেয়ারদের উপরে বর্তায় যে তারা ডেলিভার করতে পারেনি রাইট মোমেন্টসে। চেন্নাইতে দিস সিএসকে উইল বি আ হার্ড টিম টু বিট। অশ্বিনের 4 ওভার, জাদেজার 4 ওভার, নূর আহমেদের 4 ওভার, পাথিরানার 4 ওভার, তারপরে বাকি 4 ওভার আপনি সত্যি বলতে লুজ পাচ্ছেন। এইটা হচ্ছে 20 ওভার হতে চলেছে সিএসকের। চেন্নাইতে 7টার মধ্যে তারা 6টা ম্যাচ হয়তো এনশিওর করবে যে আমরা জিতবই, সেই অনুযায়ী তারা স্কোয়াড এখানে প্ল্যান করেছে এবং অ্যাওয়েতে তারা 3টে ম্যাচ জিতলেই তাদের জন্য এনাফ, 6টা 3টে 9টা এনাফ এনাফ। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস মেনশন করতে হবে, যে কথাটা আপনি প্রত্যেকটা টিমের ক্ষেত্রে আলোচনা করবার সময় কিন্তু বলতে পারবেন না, অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডার্স, এক্সট্রাঅর্ডিনারি। ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, তার সঙ্গে সঙ্গে রচিন রবীন্দ্র, তার সঙ্গে সঙ্গে রাহুল ত্রিপাঠী, তার সঙ্গে সঙ্গে জাদেজা, স্যাম কারান, পাথিরানার ব্রিলিয়ান্ট ক্যাচটা গত বছর, পাথিরানা একজন ভালো ফিল্ডার। 7 জন, আপনার 11 জনের মধ্যে 7 জন শুধুমাত্র ভালো নয়, অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট ফিল্ডার্স, যেটা কিন্তু আইপিএল যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, গ্রাউন্ড ফিল্ডিং ভালো হওয়া দরকার, ক্যাচ ভালো হওয়া দরকার, যেটা কিন্তু আপনাকে ম্যাচ জিতিয়ে দেয় অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু সিএসকের খুব স্ট্রং। এটা ছিল আমার মতামত সিএসকে টিমকে নিয়ে প্রিভিউ, কি কি কনসার্ন রয়েছে, কি কি ভালো দিক রয়েছে, আমি কিভাবে টিমটাকে দেখছি। আপনাদের মতামত কি? আমার মতো আপনাদের কি মনে হচ্ছে যে এই টিমটাকে খুব সলিড দেখাচ্ছে? যদি পারফরমেন্স দেয় তাহলে এরা টপ 4-এ যাবেই। আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর আগের যে দুটো ভিডিও টিম কেকেআরকে নিয়ে, টিম ইন্ডিয়াকে নিয়ে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন সিএসকে ফ্যান্সদের সঙ্গে, এবং শুধুমাত্র তাদের সঙ্গে নয়, আপনার যারা বন্ধুরা রয়েছে আইপিএল দেখে তাদের সঙ্গে শেয়ার করুন এই চ্যানেলটা সম্পর্কে, জানান যে বেঙ্গলে একটা ক্রিকেট চ্যানেল হয়েছে যারা প্রপারলি অ্যানালাইসিস করবার চেষ্টা করছে। তাদের যদি ভালো লাগে তাহলে আবার তারা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এভাবে আমরা গ্রো করব কোথাও একটা, এবং ক্রিকেটকে নিয়ে আলোচনা আরও অনেক বেশি পরিমাণে হবে, নিয়মিত হবে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি গ্রো করব তত বেশি ভিডিওস, তত বেশি আলোচনা। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব কিন্তু করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টাটা।